পরে দক্ষিণাঞ্চলে পানিবন্দী লাখো মানুষ, ভারী বৃষ্টি থাকতে পারে আরো 2 দিন। বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে, বাড়তি সব ধরনের সবজি, বেশি দাম থাকা হচ্ছে মাছ, মাংস, ব্রয়লার মুরগিতে। এবং মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ফ্রান্স, রাতে মুখোমুখি 2 ইউরোপিয়ান শক্তি স্পেন ও বেলজিয়াম। শুনছিলেন শিরোনাম, এবার যাব পুরো সংবাদে। টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। দেশের 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ, তলিয়ে গেছে বাড়ি ঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। বান্দরবান, রাঙামাটি, কুড়িগ্রাম ও কুয়াকাটা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা ইসলাম। বান্দরবানে টানা 6 দিনের ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার 7 উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস জানান, দুর্গতদের জন্য 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাদেরকে শুকনা খাবার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। টানা ভারী বর্ষণ, পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে 661 জন পর্যটক আটকা পড়েছিলেন। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্ট গত 24 ঘন্টায় 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 31 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্য চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এই আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, এসব দুর্যোগ সমাধান করা সরকারের কাজ, কিন্তু বিরোধী দল হিসেবে সাধারণ মানুষের হয়ে সরকার থেকে কাজ আদায় করার লক্ষ্যে সরাসরি দেখতে ও দুর্গতদের পাশে দাঁড়াতে তার এই সফর উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন। এরপর বিমানবন্দর থেকে বের হয়ে বাঁশখালী সফর শেষে তিনি সাতকানিয়া উপজেলার বন্যা কবলিত এলাকাও পরিদর্শনে যান। দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতা ও আবহাওয়া পরিস্থিতির তথ্য নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, টানা ভারী বৃষ্টির কারণে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, নগরবাসীর ভোগান্তির সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শিমুল, চট্টগ্রামে আসলে আপনি যেমনটা বলছিলেন যে নগরবাসীর দুর্ভোগ, এই বৃষ্টি, অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু নগরবাসীর যে দুর্ভোগ সেটা গত রাত থেকে যে বাসাবাড়িগুলোতে পানি ঢুকে গিয়েছিল সে বাসাবাড়িগুলোতে কিন্তু আসলে দুর্ভোগের শেষ নাই। মহানগরের বাইরে বেশি ভয়ঙ্কর অবস্থা হচ্ছে চট্টগ্রাম জেলায়। আসলে জেলার দক্ষিণ জেলা এবং উত্তর জেলায় আমরা যদি বলতে চাই, সাতকানিয়া, চন্দনাইশ এবং লোহাগাড়া, বাঁশখালী অতিরিক্ত পানি, আসলে এটা বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাতকানিয়ার তো প্রায় 70% এলাকা প্লাবিত হয়েছে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী। আজকে সকাল থেকে আসলে জেলা প্রশাসক তিনি পরিদর্শনে গিয়েছেন সাতকানিয়া এবং বাঁশখালীতে আসলে পরিদর্শনে গিয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি আসলে বাঁশখালীতে পরিদর্শনে গিয়েছেন। এছাড়া দক্ষিণ জেলায়, উত্তর জেলায় আসলে রাউজান, ফটিকছড়ি, হাটাজারি এই এলাকাগুলো আসলে পানিতে প্লাবিত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের কারণে কিন্তু প্লাবিত হয়েছে অনেক বেশি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলা প্রশাসন বলছে, জেলা প্রশাসন পক্ষ থেকে তারা ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। 629টি শেল্টার তারা তৈরি করে রেখেছেন এবং ইতিমধ্যেই আসলে 8,000-এর অধিক তারা বিভিন্ন মানুষকে উদ্ধার করে শেল্টারে তারা নিয়ে গিয়েছেন।
এছাড়া জেলা প্রশাসনের যে তথ্য দিচ্ছে, জেলা প্রশাসন বলছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে 200 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং 10 লক্ষ টাকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 20 লক্ষ টাকা জেলা প্রশাসন পেয়েছে, তারা এগুলো নিয়ে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন। জেলা প্রশাসন ইতিমধ্যেই চট্টগ্রামের সাতকানিয়ায় তিনি পরিদর্শনে আছেন। বিভিন্ন মানুষকে উদ্ধারের কাজে তিনি নিজেই আসলে পরিদর্শন, এই কাজগুলো আসলে তিনি পর্যবেক্ষণ করছেন। তবে আমরা যদি একটু সীতাকুণ্ড এবং মিশরের কথা বলতে চাই, সীতাকুণ্ড এবং মিশরায় কিন্তু অতিরিক্ত পানির কারণে, পাহাড়ি ঢলের কারণে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এবং আসলে এই যে জামাতের আমির যেটা সকালবেলা যেটা বলেছেন যে বিত্তবান মানুষ, সরকারের পাশাপাশি বিত্তবান মানুষেরও কিন্তু এই ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসা উচিত, যেহেতু অনেক বেশি পানি সংকট এবং শুকনো খাবারের আসলে সংকটের কারণে সরকারের পক্ষ থেকে যেমন থাকবে, সেরকম বিত্তবান এবং বিত্তশালী যারা আছেন আসলে সেই মানুষগুলোকে যে দুর্যোগে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জেলার বাংলাদেশ জামাত ইসলামের আমির। এছাড়া আসলে চট্টগ্রামের মহানগরীতে আসলে এখন পর্যন্ত কোনো পানি নাই। তবে আমাদেরকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যেটা বলতে হয়, গত 4 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় 1173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 183.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এই ছিল চট্টগ্রামের আসলে সার্বিক অবস্থা। শিমুল। হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবারে চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ওমর ফারুক হিরো। হিরো, কক্সবাজারের সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। সমুদ্র সৈকতের পরিস্থিতি বলতে গেলে সমুদ্র সৈকত খুবই উত্তাল অবস্থায় রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন টানা বর্ষণ চলছে। টানা বর্ষণের ফলে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে এবং কক্সবাজারে স্মরণকালের লোকজন মারা গিয়েছে। একটু জানিয়ে রাখছি, আজ সকাল পর্যন্ত সর্বশেষ কক্সবাজারে মারা গেছে 28 জন। তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে মূলত পাহাড় ধসের ঘটনা, এবং পাহাড় ধসের সিংহভাগই হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। গত 4 দিনে পাহাড় ধসের ঘটনায় মারা গেছে মূলত প্রথমে 8 জন, এর পরে আবার শিক্ষার্থী সহ 9 জন, ওখানে রয়েছে 17 জন। এছাড়া কক্সবাজার শহরের উপকূলবর্তী এলাকা পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ, এসব জায়গায় পাহাড় ধস এবং প্লাবন হয়ে সব মিলে মারা গেছে কক্সবাজারে আজ সকালে মাতামুহুরিতে 2 জন সহ মিলে সব মিলে মারা গেছে 28 জন, যেটি অনেকটা স্মরণকালের মৃত্যু বলা যায়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এবং আবহাওয়া অফিস বারবার যে তথ্যটি দিয়ে আসছিল সেটি হচ্ছে কক্সবাজারে ভারী বর্ষণ হলে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সেটি হচ্ছে মূলত পাহাড় ধসের ঘটনা, এবং বরাবরই তাই হয়েছে। পাহাড় ধসে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এবং লোকজনকে প্রতিনিয়ত পাহাড় থেকে সরিয়ে আনার জন্য বা ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আছে তাদেরকে সরিয়ে ফেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে, কিন্তু লোকজন অনেকেই ঝুঁকি নিয়েও নিজের বিটা ছাড়তে চাচ্ছে না, যার ফলে এই বিপদটা বারবার ঘটছে। এদিকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে সেটি হচ্ছে এই বৃষ্টিপাত আরো কঠিন থাকবে। আরেকটি প্রসঙ্গ জানিয়ে রাখছি, কক্সবাজারে উপকূলবর্তী প্রায় 6টি উপজেলার 75টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, যেখানে 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে এবং মানুষের খুবই মানবেতর দিন কাটছে। প্লাবিত হয়েছে তাদের শস্য ক্ষেত, ঘর বাড়ি, এবং মানুষ খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আর আবহাওয়ার পরিস্থিতি যদি বলা যায়, টানা বর্ষণই চলছে। এই মুহূর্তে বৃষ্টিপাত কম থাকলেও সকালে এবং রাতে গত 4-5 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজারে ভারী বর্ষণের ফলে 28 জন মৃত্যু এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য। হিরো, আপনাকে ধন্যবাদ। আরো 2 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অতি ভারী বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে। এরই মধ্যে এই 4 বিভাগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সারাদিন এই রাজধানীতে থেমে থেমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 4 দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। তবে পাহাড় ধস সহ যে কোনো দুর্ঘটনা এড়াতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে 15টি জেলায় পানি বাড়তে পারে বলে সতর্ক সংকেত দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। সেই সাথে চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজারের কয়েকটি এলাকা থেকে মানুষ ও প্রয়োজনীয় প্রাণীদের সরিয়ে নিতেও বলা হয়েছে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে। সেখানে রয়েছেন সহকর্মী হাবিবুর রহমান রাজ। আবহাওয়া বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর, জানাবেন আমাদের।
ধন্যবাদ শিমুল। আষাঢ়ের শেষ দিকে এসে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে রাজধানীতে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে যদিও বৃষ্টি নেই, তবে আকাশে কিন্তু মেঘের ঘনঘটা রয়েছে এবং যখন তখন বৃষ্টি হতে পারে। আমরা সকালে আবহাওয়া অধিদপ্তরে এসেছি এবং এখান থেকে আমাদেরকে একটি ব্রিফিং এর মাধ্যমে কিন্তু জানিয়েছে যে এই বৃষ্টি কিন্তু সহসাই কমার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী 2-3 দিন কিন্তু ভারী থেকে ভারীতর বৃষ্টি কিন্তু হতে পারে এবং এটি কিন্তু শুধু ঢাকাতেই নয়, রাজধানী শুধু ঢাকাতেই নয়, এটি কিন্তু বাংলাদেশের প্রায় সব বিভাগেই কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি তারা যেটি বলছে যে এই বৃষ্টিপাতের কারণ কিন্তু যে কক্সবাজারের সমুদ্রের যে বঙ্গোপসাগরের যে সৃষ্ট লঘুচাপ সেটি কিন্তু আস্তে আস্তে কেটে গেলেও মৌসুমী যে বায়ু, সেই মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু আগামী 2-3 দিন আরো মুষলধারে হতে পারে বলে তারা কিন্তু জানিয়েছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই বৃষ্টির কারণে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে, সিলেট, সুনামগঞ্জ সহ হাওড় অঞ্চলে বিশেষ করে। পাশাপাশি আপনি অবশ্যই অবগত আছেন, চট্টগ্রামে কিন্তু পাহাড় ধসে বেশ কিছু মানুষ মারা গেছেন এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে এই ধরনের বৃষ্টিপাত চলতে থাকলে এবং মুষলধারে বৃষ্টিপাত হতে থাকলে কিন্তু সেই পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তারা যেটা বলছে যে এই অন্যান্য যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেই 4টি সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতও কিন্তু দেয়া হয়েছে এবং নদী বন্দর যে রয়েছে নদী বন্দরগুলোতেও কিন্তু স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে। তো বলা যেতে পারে এখন পর্যন্ত যে আগামী 2-3 দিনের বৃষ্টির কমার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী 2-3 দিন পরে তাপমাত্রার কিছুটা উন্নতি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে এবং এই বৃষ্টির ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগে পড়ছেন। যদিও আজ ছুটির দিন, কর্মমুখী মানুষের চাপ তুলনামূলক কম থাকায় মানুষ দুর্ভোগে কম পড়ছে, তবে যারা কাজের প্রয়োজনে বাইরে বেরোচ্ছে, আমরা কিন্তু দেখেছি ঢাকার মিরপুর, শেওড়াপাড়া সহ এই অঞ্চলটাতে কিন্তু কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু কর্মমুখী মানুষ যারা বাইরে বের হচ্ছেন কাজের প্রয়োজনে তারা কিন্তু জলাবদ্ধতার কারণে কিছুটা দুর্ভোগে পড়ছেন এবং আকাশে এখন পর্যন্ত মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে এবং এই বৃষ্টি চলতে পারে আগামী 2-3 দিন। তো শিমুল, আবহাওয়া অধিদপ্তর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজ, আপনাকে ধন্যবাদ। দেশে হাবের সংক্রমণ কিছুটা কমলেও ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি ভাব সহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুত তারা। এদিকে বৃহস্পতিবার সারা দেশে হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরো 2 জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 946 জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরো 2 জনের, আর আক্রান্ত 190 জন। এবারে বাজার দর প্রসঙ্গ। কয়েকদিনের টানা বৃষ্টিতে বাজারে নিত্যপণ্যের দাম আবারও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বাড়তি হাঁকছেন বিক্রেতারা। মাছের বাজারও চড়া, স্বস্তি নেই মাংসের বাজারও। ব্রয়লার মুরগির দাম আরো বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে পণ্যের বাড়তি দাম নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজার ঘুরে এসে জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। সারা দেশে কয়েকদিনের বৃষ্টিতে আবারও অস্থির সবজির বাজার। পটল, আলু, করলা, ঢেঁড়স কিনতে কিছুটা স্বস্তি মিললেও কাঁচামরিচ, বেগুনের কেজি মিলছে না 100 টাকার কমে, টমেটো মিলছে না 200 টাকায়ও। কোন রকম স্বস্তি নাই বাজার ব্যবস্থা। টমেটো তো অনেক দাম, টমেটো তো এখন আকাশ ছোঁয়া, টমেটো তো ধরাই যায় না, 100 টাকার উপরে দাম। ইন্ডিয়ান টমেটো ইন্ডিয়ানটা আসে, যেন দাম বেশি, দেশিটা আমার নাই খায়, যেন 240, 250 এরকম। যেগুলো দাম একটু বেশি, তারপরে কাঁচামাল দাম একটু বাড়ছে। মাছের দামও লাগামহীন। বাজারে বেশিরভাগ ছোট মাছের দাম কেজি প্রতি 200 টাকা পর্যন্ত বাড়তি হাঁকছেন বিক্রেতারা। ফলে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। ট্যাংরা মাছ নিলাম, এগুলো চাচ্ছে হলো কত 1000 করে চায়। তারপরে তুলা ডাডি নিলাম, এটাও একটু 500 টাকা করে দিয়েছে, যদিও আরো বেশি দাম চাইছিল। বেশি দাম হলে তো আমাদের জন্য কিনতে অসুবিধা, কারণ আমাদের তো বেতন প্রতিদিন দিন বাড়ে না। আজকে মাছ 800 টাকা কেজি, গুড়া চিংড়ি 900, মাছ হলো 900, ট্যাংরা লিটারের 700, টাটকিনি আছে 350। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে পণ্যটির কেজি দর বিক্রি হচ্ছে 200 টাকায়। কক লেয়ার দেশি মুরগির দামও চড়া। ব্রয়লারের দাম বেশি, দেশি মুরগি 700 টাকা কেজি। এখন 1 কেজি এটা বানাইতে হলে তো একদিন রোজে কামায়ও না। এইভাবে দাম থাকলে তার আমাদের পক্ষে অনেক অসম্ভব হয়ে যাবে। সোনালী মুরগি আপনি 320-30 বেচতে পারি, ওটা বাড়ে নাই কা। আর দেশি 600-550 বেশি।
চাল, তেল সহ অন্যান্য মুদিপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে নিত্যপণ্যের দাম স্বাভাবিক করতে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন সাধারণ মানুষ। এই ধারা যদি অব্যাহত থাকে, বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকার যদি আবার মূল্যস্ফীতিকে উস্কে দেয়, তাহলে সেটা সাধারণ মানুষের মনের যারা তাদের উপর একটা বড় ধরনের চাপ পড়বে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাদ জুমা রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে। সেখানে রয়েছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। জাতীয় বাইতুল মোকাররম মসজিদের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। জি শিমুল, যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই একটি আজকের গণমিছিল এবং গণমিছিল পূর্ববর্তী যে সমাবেশ, সেই সমাবেশে ইতিমধ্যে আমরা দেখেছি এখানে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শাইখ চরমনাই মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। তারা মূলত আজকের এই আয়োজন থেকে ভারতীয় আগ্রাসন বিরোধী যেই প্রতিবাদ, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাদের আজকের এই আয়োজনে তারা বলে যাচ্ছে যে অতীতে মানুষ গণভোটের মাধ্যমে যেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট দিয়েছে এবং সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য একই সঙ্গে যেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা মূলত আজকে রাজপথে নেমেছে। একই সঙ্গে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা আজকে রাজপথে গণমিছিল করছে। সেখানে তারা বলছে যে ভারতের যে আগ্রাসন, প্রতিনিয়ত পুশিন এবং সীমান্ত হত্যা সহ নানা ধরনের অপশাসন, ভারত একটি স্বাধীন দেশের উপরে তারা যে ধরনের তাদের মতো করে চাপিয়ে দিতে চায়, সেটার বিরুদ্ধেই মূলত দেশের জনগণ রুখে দাঁড়িয়েছে। তারা বলছে সরকার কূটনৈতিকভাবে বিষয়টি অবশ্যই সমাধান করবে, তার আগে ভারতের এই ধরনের আগ্রাসন কোনোভাবেই দেশের জনগণ মেনে নেবে না। একই সঙ্গে যেই একটি গত 12 ফেব্রুয়ারি যে গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ বাস্তবায়নের যে জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা বলছে যে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার দ্রুতই যেন কার্যকর পদক্ষেপ নেয়। একই সঙ্গে সেই গণভোটের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো মেনে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে সরকার স্বাভাবিকভাবেই সেটি করার কথা ছিল এবং তারা সেখানে সিগনেচার করেছে। একই সঙ্গে তারা গণভোটে ভোট দিয়েছে। দেশের 70% মানুষ সেই গণভোটে ভোট দিয়েছে। সেই গণমানুষের সেই আকাঙ্ক্ষা সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে, সেজন্যই মূলত আজকের এই প্রতিবাদ মিছিল। আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবাদ মিছিলে কথা বলছেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আন্দোলন কর্মসূচিতে মাঠে নামতে হবে এটা আমরা চাই না, কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে, সরকার যদি তাদের অঙ্গীকার থেকে সরে যায়, সরকার যদি জুলাইয়ের চেতনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা থেকে যদি তারা সরে যায়, তারা যদি তাদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা বাধ্য হব জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। আজকে আপনার এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা আজকের অনুষ্ঠান সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। আর জুলাই বিপ্লবের অন্যতম সিপাহ সালার আমাদের নায়েবে আমির শাইখ চরমনাই আজকে আমাদের সাথে রাজপথে নেমে এসেছেন, তাকেও আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দর্শক, জাতীয় বাইতুল মোকাররম থেকে দেখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। এবারে ফুটবল বিশ্বকাপ ফিফা ফেস্ট 2026। ফ্রান্সের দাপুটে জয়, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে এমবাপ্পেরা।